কংগ্রেসের বিভিন্ন নেতারা উক্তি করেছেন এবং সর্বোপরি 1956 থেকে 1990 সাল পর্যন্ত সেই কংগ্রেস বাবা সাহেব আম্বেদকরের কথা একবারও চিন্তা করেননি। সারা ভারতবর্ষের মানুষ জানেন যে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এবং আমাদের নেতৃবৃন্দের উদ্যোগে ভারতবর্ষের এ ধরনের একজন মহান কৃতি সন্তানকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়। কংগ্রেসও তার বিরোধিতাই করেছিল, কংগ্রেস তার পক্ষে ছিল না। তো যারা বাবা সাহেবের জীবদ্দশায় বাবা সাহেবকে প্রত্যাখ্যান করেছে, যারা কংগ্রেস অধিবেশনকে জাতপাতের উপরে ভিত্তি করে বাবা সাহেব আম্বেদকর এবং জগজীবন রামকে অধিবেশনে বসার জন্য অস্পৃশ্য বলে আলাদা জায়গায় চেয়ার রেখে দিয়েছিলেন, তাদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার এই মুহূর্তে নেই। শাহবানু মামলায় সংবিধানের মূল দর্শনকে ধ্বংস করা হয়েছে। সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে জরুরি অবস্থায় বিরোধী শূন্য করে বিরোধীদের জেলের ভিতরে রেখে সংবিধানের প্রিয়াম্বেলে আজকে ওই সোশ্যালিজম এবং সেকুলার এই দুটি শব্দকে ঢোকানো হয়েছে, যেটা ভারতীয় ভাবধারা এবং ভারতীয় ভাবধারার মূল দর্শনের বিরোধী। সেকুলার ভারতবর্ষে সংবিধানে জায়গা পাবে কিনা এই নিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিবেট হয়। বিষয়টা এমন নয় যে পণ্ডিত জওহরলাল নেহরু সেকুলার শব্দটির সঙ্গে পরিচিত ছিলেন না, কিন্তু তারপরেও তিনি সেটা প্রিয়াম্বেলে স্থান দেওয়ার পক্ষে ছিলেন না। যারা আজকে দাঁড়িয়ে বলছেন যে বিজেপির কি অবদান আছে কনস্টিটিউশন তৈরিতে, তাদের মনে রাখা উচিত 1946 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে শ্যামাপ্রসাদ মুখার্জি নির্বাচিত হয়েছিল এবং শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের জাতীয় মন্ত্রিসভায় সামিল করা হয়, সেটাও কিন্তু মহাত্মা গান্ধীর অনুরোধে, জওহরলাল নেহরুর ইচ্ছায় নয়। শুধুমাত্র একটি পরিবারকে গৌরবান্বিত করবার জন্য যারা ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করেছেন, যারা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে প্রতারণা করেছেন, যারা অত্যন্ত সমাজের পিছিয়ে পড়া একটি শ্রেণীর প্রতিনিধি, যিনি বিহারের দুবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন কর্পূরী ঠাকুর, তার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল কংগ্রেস, কর্পূরী কর্পূরা নেই তো ছোড় গদি উঠাও স্তুরা। এই যে কংগ্রেসের চেহারা, তাদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই। একটা আজকে বাবা সাহেবকে কেন্দ্র করে কার্যত বাবা সাহেবের অপমান করছেন এবং ভারতীয় রাজনীতিকে কলুষিত করছেন। মাত্র কয়েকদিন আগে ভারতীয় সংসদ প্রথম দেখলো যে একজন সাংসদের মাথা ফেটে গেল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর ধাক্কায়, একজনকে আইসিইউতে অ্যাডমিট করাতে হলো। এই পরিস্থিতি কংগ্রেস তৈরি করছে। প্রতিদিন কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে ভারতবর্ষের মানুষের টাকা, কারণ তারা আমাদের নির্বাচিত করে পাঠায়। আমরা যারা রাজনীতি করি, আমাদের নির্বাচিত করে দেশের মানুষ সংসদে পাঠায় তাদের কথা, তাদের ব্যথাকে তুলে ধরবার জন্য, যুগোপযোগী করে নতুন আইন তৈরি করবার জন্য। একটার পর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল আজকে এই অধিবেশনে পাশ করানো গেল না, শুধুমাত্র কংগ্রেসের এই নীতিহীনতার কারণে, সংবিধান বিরোধিতার কারণে এবং বাবা সাহেব আম্বেদকরের নামকে কলঙ্কিত করবার কারণে। তারা সংবিধানকে শুধু কলঙ্কিত করলেন না, যারা সংবিধানের কথা বলছেন, সংবিধানের কোন কথা কংগ্রেস কবে মেনে চলেছে? অধীর চৌধুরী আজকে এখানে বক্তব্য রাখছেন, তাকে বলুন না পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে সরকার আছে, তার সহযোগী দিল্লিতে, তারা ভারতীয় সংবিধানের কতটা মর্যাদা রক্ষা করছেন। তাই তৃণমূল কংগ্রেস এদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে কথা বলার। তৃণমূলও নাকি শুনলাম হাওড়া নেতা, তার নেতৃত্ব মিছিলে নেমে পড়েছে। তা তিনি কি করতেন? অরূপ রায় যিনি নেতৃত্ব দিচ্ছেন আজকের মিছিলে, সেই অরূপ রায় ছোটবেলা থেকেই কংগ্রেসের কর্মী, ছাত্র নেতা ছিলেন। তারপরে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। প্রশ্নের উত্তর দিতে পারবেন যে কেন আম্বেদকর এবং জগজীবন রামের চেয়ার অধিবেশনে আলাদা করে রাখা হয়েছিল? যারা নিজেদের দলের মধ্যেই অস্পৃশ্যতাকে দূর করতে পারেনি, যাদের নিজেদের দলের মধ্যেই যারা দীর্ঘদিন এই উচ্চবর্ণের সুপ্রিমেসিকে জীবিত রেখেছিল, তারা আজকে রাস্তায় মিছিল নেমেছেন, তাও পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে জাতপাতের রাজনীতি বা জাতপাতের বিভাজন এর থেকে আমরা অনেকটা দূরে এগিয়ে গেছি। সেখান থেকে অন্য সাবজেক্টে আসি।
রাজ্যে রাজ্য সরকার যেসব সংখ্যালঘুদের শোষণ করার বলে অভিযোগ উঠতে পারে, সেটাই কি কোথাও গিয়ে ভিন্ন দেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্য এই রাজ্য সেফ হোম হয়ে দাঁড়াচ্ছে? না না, এ রাজ্য আগে ছিল সেফ প্যাসেজ, এখন সেম হোম হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের রাজত্বে। আমরা আজকে থেকে নয়, একদম 80-র দশক থেকে আমরা বলে আসছি যে ভারতবর্ষের উপরে একটা বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে, সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন। সিপিআইএম তাদের এখানে এনে ভোটার লিস্টে নাম তুলতো, খাস জমি পাইয়ে দিত, রেশন কার্ড পাইয়ে দিত, তাদের দিয়ে ভোট দেওয়া। কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসবার পর তৃণমূল তাদের সব শুধু তাদের আমদানি করছে না, তার সঙ্গে সঙ্গে একটা জিহাদি চিন্তা ভাবনাকে এখানে নিয়ে আসছে। আগে পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ, আর এখন পশ্চিমবঙ্গ হচ্ছে জঙ্গিদের জন্য একটা সেফ হোম। না মানে এই যে কিছুদিন আগেও দেখা গেছে একটা জঙ্গি ধরা পড়লো এসটিএফ এর জেলে, আবার গতকালও ধরা পড়ছে। এই যে পরপর যে ধারাবাহিকভাবে যে জঙ্গিরা সমাজ বিরোধীরা মনে করছে এই সরকারটা তাদের সরকার, পুলিশ তাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না। আর জঙ্গিরা দেখছে যে রাজ্যে দাঁড়িয়ে বলা হচ্ছে হিন্দু 30% মুর্শিদাবাদ জেলায় যখন খুশি কেটে ভাঙিয়ে নদীতে বাঁচিয়ে দিতে পারবো, যে রাজ্যে সরাসরি মন্ত্রী ধর্মান্তকরণের কথা বলছেন, পুরো ভারতবর্ষের কে দারুল ইসলাম বানিয়ে ফেলার কথা বলছেন, যেখানে বলা হচ্ছে যে সরকারের যে ফ্ল্যাগশিপ প্রজেক্ট পরিবার পরিকল্পনা, সেটার জায়গায় বলা হচ্ছে হামদো হামারা দো নয়, হামদো হামারা ছে। তাহলে জঙ্গিরা তো ভাববেই এটা তাদের দেশ, সেই জন্যই তারা বাংলায় আশ্রয় নিয়েছে। জঙ্গিরা বা বাংলাদেশিরা এই রাজ্যে আশ্রয় নিচ্ছে, আধার কার্ড তৈরি হচ্ছে, ভোটার কার্ড তৈরি হচ্ছে, পাসপোর্ট তৈরি হয়ে যাচ্ছে, কোনো পুলিশ ভেরিফিকেশন নেই। না না, এখানে তো প্রচুর ফলস ভোটার লিস্টে নাম তোলা আছে, বিভিন্ন জায়গায় আধার কার্ড, প্যান কার্ড আছে, তৈরি হয়। বারাসাতের সবচেয়ে বড় হাব, তারা বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে পর্যন্ত ধরা পড়ে। আর যারা আমাদের এখানকার যারা এখানকার মুসলমান আছেন, যারা ভারতবর্ষ ছেড়ে চলে যায়নি, যে মুসলমানরা দেশভাগের সময়ও এই দেশটাকে নিজের দেশ বলে মনে করেছে, সনাতনী মুসলমানও তো এদেশে আছে, যারা মনে করেন যে আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল, আমরা আমাদের পূর্বপুরুষের নামটা বদলাতে পারিনি, আমরা আমাদের উপাসনা পদ্ধতিটা বদল করতে পেরেছি, তারা এদেশে ছিল, আজকে তারা অসুবিধার মধ্যে পড়ছেন, তাদের মানুষ সন্দেহের চোখে দেখছে, এটা তাদের অসুবিধা করছে। আধার কার্ড, রেশন কার্ড এখানে তৈরি হচ্ছে, তো আমরা আবেদন করছি আমাদের দলের পক্ষ থেকে, এ ধরনের যে মুসলমান যারা আছেন, যারা শিক্ষিত মানুষ, যারা এই উগ্রপন্থাকে সমর্থন করেন না, যারা ভারতবর্ষকে দারুল হার্ব বলে মনে করেন না, যারা ভারতবর্ষকে দারুল ইসলাম বানাতে চান না, যারা তাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় শিক্ষা দিতে চান না, যারা একটা মধ্যযুগীয় ব্যবস্থাকে পশ্চিমবঙ্গের মাটিতে বা ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠিত করতে চান না, যাদের পূর্বপুরুষ দেশভাগের সময় অনেক কষ্ট সহ্য করে এই দেশে থেকে গেছেন, আজকে তারা সচেতন হন। তাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি, তারা সচেতন হন। বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, আমরা ধর্মের ভিত্তিতে বিভাজন চাইছি না, কিন্তু এই মাটি বহুত্ববাদের মাটি, এই মাটিকে বহুত্ববাদকে বাঁচিয়ে রাখতে গেলে, হিন্দু এবং মুসলমানকে একই জায়গায় রাখতে গেলে, আজকে মুসলমান সমাজেরও যারা শিক্ষিত মানুষজন আছেন, যারা আজকে আধুনিক মনস্ক মানুষ আছেন, যারা বিশ্বাস করেন আজকের ধর্ম হলো গণতন্ত্র এবং আজকের রাজনীতি হলো উন্নয়ন, তাদের এগিয়ে আসা দরকার এই মৌলবাদীদের বিরুদ্ধে। আপনি একজন তৃণমূল কংগ্রেসের নেতা, মুসলমান নেতা, একজন মুসলিম নেতার নাম বলুন যার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়েছে, একজন মুসলিম নেতার নাম বলুন যার 12টা বাচ্চা আছে, একজনের নাম বলুন যারা নেতৃত্ব দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের যত নেতা আছে, আজকে ফিরাজ হাকিম। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।